ওকে, তো আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে গিয়ে জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল বলতে বাংলায় বোঝায় হচ্ছে বিচারিক, আর রিভিউ মানে হচ্ছে পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা। তো স্বাভাবিক আকারেই যখন একজন ব্যক্তি বাদী হয়ে বা প্লেইন্টিফ হয়ে যখন সে আদালতে কোনো মোকদ্দমা বা মামলা দায়ের করে, তখন আদালতের জন্য তার একটা লিগ্যাল অব্লিগেশন দাঁড়ায় এই মর্মে যে সে এইটাকে কনক্লুসিভ এভিডেন্স হিসেবে একটা রেমিডিয়াল স্ট্রাকচারে তার পক্ষদ্বয়কে বোঝাবে। আমি উদাহরণ হিসেবে বলি যে আদালতের কাজ কি, যে সৈকত সে যদি দীপ্তর সাথে কোনো একটা কারণে সে দ্বন্দ্বে জড়িত হয় এবং সৈকত যদি সে আদালতে মোকদ্দমা দায়ের করে, তাহলে আদালতের জন্য দায়বদ্ধতা হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত সেইটার সমাধানে যাবে না ততক্ষণ পর্যন্ত আদালতের কাজ শেষ হবে না। এর মানে হচ্ছে আদালতের অব্লিগেশন হচ্ছে গিয়ে একটা কনক্লুসিভ ফরমেশনে গিয়ে তার ব্যবস্থাপনাটা শেষ করা। কিন্তু জুডিশিয়াল রিভিউতে আসলে এইভাবে আমরা সংজ্ঞা নিচ্ছি না যে আদালত থেকে একটা ডিসিশন আসলো, ডিসিশনের পরে শুধুমাত্র যে পুনর্মূল্যায়ন হবে বা পুনর্বিবেচনা হবে, এইটা দিস ইজ নট সাবজেক্ট ম্যাটার অফ জুডিশিয়াল রিভিউ ইন টার্মস অফ আওয়ার টুডেজ লেকচার। তো আমি শুধুমাত্র আমার খুব পছন্দের একটা সংজ্ঞা থেকে এই সংজ্ঞার পথ ধরেই আমি আমার আজকে সম্পূর্ণ লেকচার শেষ করবো আর কি। তো আমার খুব পছন্দের একটা সংজ্ঞা হচ্ছে গিয়ে জুডিশিয়াল রিভিউ ইজ দ্য পাওয়ার অফ দ্য কোর্টস টু এক্সামাইন দ্য অ্যাকশনস অফ দ্য লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান অফ দ্য গভর্নমেন্ট। তো এই জায়গায় বলা হয় যে আসলে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পুনর্মূল্যায়ন হচ্ছে এমন একটা আদালতের এমন একটি ক্ষমতা যে সে এই বিষয়ে মূল্যায়ন করতে পারবে, সে নির্ণয় করতে পারবে, বিবেচনা করতে পারবে কিসের বেলায়, দ্য অ্যাকশনস, এমন সব কাজের বেলায় যা কিনা হচ্ছে গিয়ে আইন প্রণয়নকারী সংস্থার বেলায়, কার্যনির্বাহী সংস্থার বেলায়, প্রশাসনিক সংস্থার বেলায়। এখন মূল কথা হচ্ছে গিয়ে আমরা যদি এই সংজ্ঞাটা যখন পর্যালোচনা কেউ করে তখন সে দেখবে যে এইটা কি তিনটা কি সেন্টেন্সকে সে এটাকে প্রাধান্য দিচ্ছে। এক নম্বর সে যে শব্দটাকে প্রাধান্য দিচ্ছে এটা হচ্ছে গিয়ে আদালতের ক্ষমতা। তো আমরা ইন জেনারেলি এজ এ স্টুডেন্ট অফ ল আমরা জানি আদালতের ক্ষমতা হচ্ছে আইনকে ব্যাখ্যা করা, এবং আমি এটার সাথে এক্সটেনশন করে লেকচারের প্রথমেই বলছি আদালতের কাজ হচ্ছে গিয়ে ব্যাখ্যা করার সাথে সাথে একটা কনক্লুসিভ ডিটারমিনেশনের মাধ্যমে একটা রেমেডি দেয়া। এই দুইটা কাজ হচ্ছে গিয়ে আদালতের অত্যাবশ্যকীয় কাজ। তো এই আমরা প্রথমে সংজ্ঞা থেকে নিলাম যে এই হচ্ছে গিয়ে পাওয়ার অফ দ্য কোর্ট। দুই নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য যেটা ছিল যে আমাদের একটা রাষ্ট্রের এখন আইনানুগ অনুসারে রাষ্ট্রের অর্গান কয়টা হয়? তিনটা হয়। তো এই তিনটা অর্গান থেকে যদি কেউ কোনো অ্যাকশনস নেয় বা কোনো কাজ করে এবং ওই কাজের এগেইনস্টে যদি কোনো পরীক্ষা, পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনার প্রশ্নের উদ্ভব হয়, তখন এই আদালতিক ক্ষমতাকে ইন জেনারেলি জুডিশিয়াল রিভিউ বলে। তবে যে রাষ্ট্রগুলোতে এখন কথা হচ্ছে গিয়ে জুডিশিয়াল রিভিউ কি শুধুমাত্র সারা পৃথিবীতে জুডিশিয়াল রিভিউ বলা হয়? না, উত্তর হচ্ছে না। জুডিশিয়াল রিভিউকে সারা পৃথিবীতে শুধুমাত্র জুডিশিয়াল রিভিউ বলা হয় না, কারণ এত বড় একটা ক্ষমতার স্পেসিফিকেশন বা ডিরেক্টিভ অ্যাপ্রোচটা মূলত কনস্টিটিউশন থেকে আসে, এবং আমরা জানি মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর রেগুলেটেড বাই দ্য কনস্টিটিউশন। তো সেই হিসেবে যদি কোনো রাষ্ট্রে পরিচালনার মাধ্যম, ব্যবস্থাপনার মাধ্যম, দিক নির্দেশনার মাধ্যম সংবিধানে দেয়া থাকে যে এইভাবে জুডিশিয়াল রিভিউ করতে হবে, তখন ওই রাষ্ট্রের দিক নির্দেশনামূলক ভাবে জুডিশিয়াল রিভিউকে কনস্টিটিউশনাল রিভিউ বলা হয়। কিন্তু দেখা যায় আমাদের দেশের মতো যদি মাত্র শুধুমাত্র বলা হয় যে একজন মানুষ জুডিশিয়াল রিভিউ করবেন ইন টার্মস অফ অ্যান অ্যাকশন অফ দ্য গভর্নমেন্টাল অর্গান, তখন ওইটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। আমি আবার বলি, যদি কোনো সংবিধানে সামগ্রিকভাবে বা সর্বোপরি বিবরণ সমেত যদি জুডিশিয়াল রিভিউ এর কথা বলা থাকে, তখন ইন জেনারেলি ওই রাষ্ট্রে কনস্টিটিউশনাল রিভিউ বলা হয়। আর আমাদের দেশের মতো মোস্ট অফ দ্য কমন রেগুলেটরি স্টেটসে
কনস্টিটিউশনাল রিভিউ বলে না, বলে হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আবার কিছু কিছু রাষ্ট্র যেহেতু তারা এটা আমি পরে বিবরণে বলবো, যে তারা যেহেতু প্রাইমারি সোর্সেস অফ ল এন্ড সেকেন্ডারি সোর্সেস অফ ল এর বেসিসে অর্গানাইজেশনাল অ্যাক্টকে ডিভাইড করে ফেলে, সেহেতু কিছু ওইসব রাষ্ট্রে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউও বলা হয়। এখন প্রশ্ন আসে, এজ আই হ্যাভ সেড বিফোর, যখন কোনো প্রশ্ন আসে এর মানে হচ্ছে গিয়ে এই জায়গায় একটু আমরা সাসপিশিয়াস। একটা প্রশ্ন দাঁড়ায় যে এখন অ্যাকশনস আসলো, এক্সামিনেশনের কোয়েশ্চেন আসলো, পাওয়ার অফ দ্য কোর্ট আসলো, তাহলে এখন প্রশ্ন আসে অ্যাকশনস গুলা কি কি। আমরা যেহেতু সংজ্ঞাতে বললাম যে এক্সিকিউটিভ অর্গানের অ্যাকশনস, জুডিশিয়াল অর্গানের অ্যাকশনস এবং লেজিসলেটিভ অর্গানের অ্যাকশনস। এখন মজার বিষয় হচ্ছে, যদি আমি জুডিশিয়াল অর্গানের অ্যাকশনসকে যদি আমলে নেই, তাহলে জুডিশিয়ারিকেও আমার জুডিশিয়াল রিভিউতে আমলে নিতে হবে। তো সেই হিসেবে আমি জুডিশিয়াল রিভিউ যদি জুডিশিয়ারির আন্ডারে হয়, তাহলে জুডিশিয়াল অ্যাক্ট গুলাকে কিন্তু আমরা আমলে নিতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে কি, আপনারা যদি প্রসিডিউরাল ল আমাদের রাষ্ট্রের ভিন্ন ভিন্ন পদ্ধতিগত আইন যদি দেখেন, তাহলে দেখবেন যে প্রথমে বলছে যে যদি অর্ডিনারি কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যদি কোনো ডিসিশনে যাওয়ার পরে যদি কোনো মানুষ বা পক্ষদ্বয় সংক্ষুব্ধ হন, তাহলে উনি অ্যাপিল করতে পারবেন বা অন্য যে পন্থা বিদ্যমান ওই পন্থা অবলম্বন করতে পারবেন, এবং পরবর্তীতে যদি উচ্চ আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে ওই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। তো এই যেহেতু একটা আমাদের দিক নির্দেশনা আছে, সেহেতু আমরা জুডিশিয়াল অ্যাকশনস কে এই জায়গায় প্রাধান্য দিচ্ছি না। সো আওয়ার সাবজেক্ট ম্যাটার হচ্ছে গিয়ে তিনটা অ্যাকশনস, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, একটা হচ্ছে গিয়ে লেজিসলেটিভ অ্যাকশনস। আমি জুডিশিয়াল অ্যাকশনস কে আমি এই জায়গায় কেন প্রাধান্য দিচ্ছি না, আমার লেকচার আমি অলরেডি বইলে ফেলছি। বিকজ যেহেতু প্রসিডিউরাল ল এর মাধ্যমে স্পেসিফিকেশন করা, এন্ড উই হ্যাভ রিসিভড সো মেনি ডিরেকশনস ফ্রম দ্য প্রসিডিউরাল লস, দ্যাটস ওয়াই আমি জুডিশিয়াল অ্যাকশন কে বাদ দিচ্ছি। এখন কথা হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রের অ্যাকশনস তিনটা অর্গান বেজ, তো তিনটা অর্গান বেজের মধ্যে আমরা বাদ দিলাম কোনটা? জুডিশিয়াল অ্যাকশনস। তো আমাদের হাতে থাকলো কোনটা? লেজিসলেটিভ অ্যাকশনস এন্ড এক্সিকিউটিভ অ্যাকশনস। এখন কথা হচ্ছে গিয়ে আইনের বিজ্ঞান বা আইনের ব্যাখ্যা অনুসারে লেজিসলেটিভ অ্যাকশনস বলতে কি বোঝায়? আমাদের প্রথম আমরা সংজ্ঞার বিবরণের পরেই আমরা সংজ্ঞাকে আমরা ভাগ করতেছি তিনটা ভাগে ভাগ করার পরেই আজকে আমাদের লেকচার শেষ হবে। তো এখন লেজিসলেটিভ অ্যাকশনসটা বলতে সাধারণত কি বোঝায়? লেজিসলেটিভ অ্যাকশনস বলতে হচ্ছে গিয়ে পার্লামেন্টারি সিস্টেম বা কোনো পার্লামেন্ট যদি এমন কোনো পদক্ষেপ নেয় বা পার্লামেন্টারিয়ান কমিটি এমন কোনো পদক্ষেপ নেয় যার মাধ্যমে বিচারিক পুনর্মূল্যায়নের অবস্থান সৃষ্টি হয়। আমি আবার বলছি সংজ্ঞাটা বোঝার স্বার্থে, যে যদি লেজিসলেটিভ অ্যাকশনস বলতে ওইসব অ্যাকশনস বা ওইসব পদক্ষেপ ওইসব কর্মকাণ্ডকে বোঝাবে যে যদি পার্লামেন্ট ইটসেলফ অথবা পার্লামেন্টারি কমিটি হয়, পার্লামেন্টারি মেম্বার্স এই জায়গায় আমরা স্পেসিফিক করতেছি না, আমরা বলতেছি পার্লামেন্টারি কমিটি, তো তাদের কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপের কারণে যদি বিচারিক কোনো পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনার ইস্যু অ্যারাইজ হয়, তখন এইটাও একটা জুডিশিয়াল রিভিউ এর সাবজেক্ট ম্যাটার। এখন কথা হচ্ছে গিয়ে তাহলে লেজিসলেটিভ অ্যাকশনস গুলার উদাহরণগুলা কি কি? তো আমি ফর মাই স্টুডেন্টস আমি কিছু কমন লেজিসলেটিভ অ্যাকশনস এর এক্সাম্পল দিব। যেমন ধরো নমিনেশন। এখন কথা হচ্ছে গিয়ে পার্লামেন্টারি নমিনেশনের বেলায় কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকে, যদি ওইগুলাতে কেউ ভুল করেন বা কোনো ধরনের যদি আইনানুগ প্রশ্নের উদ্ভব হয়, তাহলে জুডিশিয়াল রিভিউ করা যাবে। এখন হচ্ছে গিয়ে পার্লামেন্টারি কমিটি সহ পার্লামেন্টারি প্রসিডিউরাল সিস্টেমে পার্লামেন্টে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্টের মধ্যেও যদি কোনো ধরনের ভুল হয় বা কোনো ধরনের আইনানুগ দ্বন্দ্ব সৃষ্টি হয়, পরবর্তীতে জুডিশিয়াল রিভিউ করা যাবে। এরপর হচ্ছে লিগ্যাল রিজলিউশনের বেলায় অথবা অ্যামেন্ডমেন্টের বেলায়। এখন কথা হচ্ছে ধরো যে আমরা 3 ফেজের ফরম্যাটে আমরা যখন ড্রাফটিং করলাম, পাবলিকেশনের পরে যখন ফাইনালি ওইটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে গেজেটের মাধ্যমে যখন প্রস্তাবিত হয়ে চলে আসবে, তখন দেখা গেল যে অ্যামেন্ডমেন্ট যা হওয়ার কথা ছিল তা হয় নাই। এমতো অবস্থায় জুডিশিয়াল রিভিউ করা যাবে। এখন আমরা ইন জেনারেল লেজিসলেটিভ অ্যাকশনসে, কারণ আমি এখন এত বেশি গুরুত্ব দিব না, কারণ লেজিসলেটিভ অ্যাকশনস তেমন বেশি হয় না। কারণ কি?
কারণ একটা লেজিসলেটিভ অ্যাকশন যে পরিমাণে প্রসিডিউরাল ফরমেশন মেনে সম্পন্ন হয় তাতে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ কি? কারণ হচ্ছে কি একটা লেজিসলেটিভ ফাংশনিং এর পূর্বে লেজিসলেটিভ ম্যাটেরিয়ালিস্টিক কিছু কাজ হয়। যেমন আমরা জানি যে প্রতিটি রাষ্ট্রেই তার লেজিসলেটিভ পারফরমেন্সের কারণে লেজিসলেটিভ রিপোর্ট, লেজিসলেটিভ কমিশনস, লেজিসলেটিভ প্রসিডারের পরবর্তী ফলাফল হচ্ছে গিয়ে একটা লেজিসলেশন। তো এই কারণে পার্লামেন্টারি সিস্টেমে এবং পার্লামেন্টারি কমিটির অধীনে খুব কম সময় ভুল কাজ সম্পাদিত হয়। কারণ আমরা জানি এর মধ্যে যদি আমরা স্ট্যাটিউটরি ইন্টারপ্রিটেশনের একটা রেফারেন্স নেই তাহলে আমরা বলবো যে পার্লামেন্টের অধীনে বা পার্লামেন্ট চলাকালীন সময়ে যারা পার্লামেন্টারি লেজিসলেটর তারা কখনোই অতিমাত্রায় কোনো শব্দ ব্যবহার করেন না এবং এমন কোনো শব্দ ব্যবহার করেন না যাকে অপপ্রয়োগ করা যাবে। এটা একটা স্ট্যাটিউটরি প্রিন্সিপালস। তো এইটা আমি রেফারেন্স হিসেবে নিলাম। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যে আগে যে আমি রেফারেন্স বললাম যে জুডিশিয়ারিকে স্বাভাবিক আকারে যদি আমরা আমলে নেই তাহলে কি জুডিশিয়াল অ্যাকশনস বলতে কোন জুডিশিয়াল অ্যাকশনস এ কি ভুল হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়। কেন হবে না? অবশ্যই হয়। আর যেহেতু মানব রচিত আইন পজিটিভিস্ট ফরম্যাট, আমাদের যেহেতু রিফরমেশন, অল্টারেশন এন্ড অ্যামেন্ডমেন্টের প্রসেস আছে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে জুডিশিয়াল অ্যাকশনকে বোঝার স্বার্থে যে পদ্ধতিটা আমরা প্রায় 200 বছরের যে ইনলাইটেন ফর্ম থেকে যে বিষয়গুলা পেয়েছি এগুলা যদি আমরা দেখি তাহলে বিষয়বস্তুটা কি দাঁড়ায়? খুব সুন্দর একটা পন্থা দাঁড়ায়। কি পন্থা? যে যদি জুডিশিয়াল অ্যাকশনস কে জুডিশিয়াল রিভিউর আমলে নিতে হয় তাহলে আমাদের প্রথম বুঝতে হবে যে লিগ্যাল সার্ভিস অফ প্রসেস যা আমাদের পূর্ব নির্ধারিত ব্যবস্থাপনা হিসেবে গণ্য। এখন পূর্ব নির্ধারিত ব্যবস্থা হিসেবে গণ্য বলতে কি বোঝায়? যেমন তুমি ধরো অর্ডার, ডিক্রি, জাজমেন্ট, এইগুলাকে আমরা বলতে পারি যে লিগ্যাল সার্ভিস প্রসেসে এইটা প্রিফিক্স করা। এখন কথা হচ্ছে গিয়ে তাহলে কোন জায়গায় ভুল হইলে বা কোন অ্যাকশনসে ভুল হইলে জুডিশিয়াল রিভিউ এর কোয়েশ্চেন এরাইজ হবে? এখন ক্ষেত্র হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থায় তিনটা দাঁড়ায়, অর্ডার, ডিক্রি এবং জাজমেন্ট। এখন অর্ডার, ডিক্রি এবং জাজমেন্টকে যদি তুমি দেখো, জাজমেন্টকে দিতে হবে ক্রিমিনাল ল এর সাথে, অর্ডার এবং ডিক্রিকে দিতে হবে সিভিল ল এর সাথে। এখন অর্ডার, ডিক্রি মানে হচ্ছে সিভিল ল এর সাথে কানেক্টিভ, জাজমেন্ট হচ্ছে ক্রিমিনাল ল এর সাথে কানেক্টিভ। এখন এই দুই কানেকশনের বিষয়ে যখন পার্টিকুলার ফ্যাক্টের উপর, আমি আবার বলতেছি শব্দটা হচ্ছে পার্টিকুলার ফ্যাক্টের উপর অথবা সেট অফ ফ্যাক্টস এর উপর, এর মানে হচ্ছে গিয়ে তুমি মিস্টেক অফ লতে বেশি আমলে নিতে পারবা না, তুমি মিস্টেক অফ ফ্যাক্টে বেশি আমলে নিতে হবে। আমি জানি না আপনার জুরিসপ্রুডেন্সে এটা পড়ছেন কিনা বা আপনারা পূর্ববর্তী এটা এই বিষয়ে জানা আছে কিনা, বাট আমার যেহেতু আজকের লেকচারটা আমি এই ফরমেশনেই দিচ্ছি, তো গ্রামাটিক্যাল যদি কোনো কোয়েশ্চেন এরাইজ হয়, লিগ্যাল কোয়েশ্চেন যদি এরাইজ হয়, আপনারা আফটার কমপ্লিশন অফ মাই ক্লাস ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা সিভিল লতে নিলাম অর্ডার এবং ডিক্রি এবং ক্রিমিনাল লতে নিলাম জাজমেন্ট। এখন সিভিল লতে যদি অর্ডার এবং ডিক্রিতে যদি পার্টিকুলার ফ্যাক্ট অর সেট অফ ফ্যাক্টস এর বেলায় কিছু কারণগত বিষয়বস্তুর উদ্ভব হয় অথবা ক্রিমিনাল লয়ের সাবঅর্ডিনেট হয়ে জাজমেন্টের বেলায় যদি পার্টিকুলার ফ্যাক্ট অথবা সেট অফ ফ্যাক্টস এর বেলায় কিছু প্রশ্নগত কারণের উদ্ভব হয়। এখন প্রশ্নগত কারণ কতভাবে উদ্ভব হয়? প্রশ্ন আসে, প্রশ্নগত কারণ যখন একটা আদালত তার সিভিল ল অথবা ক্রিমিনাল ল এর কাঠামোতে যখন সে পার্টিকুলার ফ্যাক্ট অথবা সেট অফ ফ্যাক্টের মাধ্যমে কোনো ভুল করবে তখন এই প্রশ্নগত কারণগুলা তিন ভাবের উদ্ভব হয়। কয়ভাবে উদ্ভব হয়? তিন ভাবে। একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন গত কারণে যদি পার্টিকুলার ফ্যাক্ট অথবা সেট অফ ফ্যাক্টে কোনো ধরনের ভুল দেখা দেয়। দুই নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন গত কারণে যদি পার্টিকুলার ফ্যাক্ট অর সেট অফ ফ্যাক্টে যদি ভুল হয়। এনফোর্সমেন্ট গত কারণে যদি পার্টিকুলার ফ্যাক্ট অর সেট অফ ফ্যাক্টসে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে অবশ্যই পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়নের প্রশ্নের উদ্ভব হবে, তখনই জুডিশিয়াল রিভিউকে আমলে নেওয়া যাবে। তবে যেহেতু আমি সিম্পলি আবার বলি, যেহেতু আমরা খুব সাধারণভাবে এক্সিকিউটিভ অ্যাকশনস, লেজিসলেটিভ অ্যাকশনসকে জুডিশিয়ারির আন্ডারে আমরা খুব তাড়াতাড়ি আমলে নিতে পারবো, এটা খুব সহজসাধ্য বিষয়। কিন্তু যেই জুডিশিয়াল রিভিউ করবে তার অ্যাকশনের মধ্যে যদি জুডিশিয়াল রিভিউ এর কোয়েশ্চেন এরাইজ হয় তাহলে স্বাভাবিক আকারেই তার
প্যাটার্নটা, তার প্রেক্ষাপটটা, তার ক্ষেত্রটা অবশ্যই একটু তোমার ঝামেলাপূর্ণ হবে। তো ঝামেলাপূর্ণ বিষয়ের গ্রামাটিক্যাল যে অ্যাপ্রোচ গুলা সবগুলা আমি অসংখ্য রিসার্চ ফরমেশনের কনসাইজ করে আমি এটাকে একটা স্ট্রাকচারাল ওয়েতে বলে দিলাম। এখন মনে করো আমাদের গেল দুইটা, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাকশনের বিবরণ দিলাম, এখন জুডিশিয়াল অ্যাকশনের আমি বিবরণ দিতে চাচ্ছিলাম না, তা হঠাৎ মনে হলো যেহেতু আজকে পরে আমাদের স্টুডেন্টদের এটা শোনার সুযোগ আছে সেহেতু আমি জুডিশিয়াল অ্যাকশনের বিবরণটাও দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে গিয়ে তুমি যদি দেখো আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের এক্সিকিউটিভ অর্গান, হ্যাঁ আমাদের কার্যনির্বাহী যে অঙ্গ, তো এই কার্যনির্বাহী অঙ্গের কার্যগুলা সম্পাদন করে কারা? অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ এস্টাবলিশমেন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মাধ্যমে এক্সিকিউটিভ অর্গানের কাজগুলো সম্পাদিত হয়। আমাদের কার্যনির্বাহী অঙ্গের কাজগুলো সম্পাদিত হয় কিভাবে? আমাদের প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই তো সম্পাদিত হয়। হ্যাঁ এইটাই পন্থা। তাহলে এখন কথা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের বেলায় জুডিশিয়াল রিভিউ কিভাবে হবে? জুডিশিয়াল রিভিউ এর ম্যানারে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হবে is a legal actions or conduct which is done by administrative or administrative authorities or administrative institutions or administrative establishments. এখন কথা হচ্ছে গিয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরম্যান্সেস অ্যাকশনসটা করবেন তারা পাবলিক অথরিটি কিনা। সবসময় মনে রাখো যখনই তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনসকে জুডিশিয়াল রিভিউ এর আমলে নিতে হবে তখন মনে রাখতে হবে যে সে যে পারফরম্যান্সটা করছে এটা তার পাবলিক অথরিটি আছে কিনা, সরকার তাকে কর্তৃপক্ষতা দান করছে কিনা। উদাহরণে আমি বলি, যদি বাংলাদেশের সরকার সৈকত সুদীপকে সে সরকারি কোনো অফিসে যদি সে কর্মচারী হিসেবে তাকে নিয়োগ দেয় পিএসসির আন্ডারে, এখন সৈকত সুদীপের যদি লিগ্যাল অব্লিগেশন থাকে নির্দিষ্ট 10টা কাজ, তখন সে এই 10টা কাজের বিপরীতে যদি সে গিয়ে 12, 13, 14, 15 নম্বর কাজ করে তাহলে ইন জেনারেলি মাথায় রাখতে হবে 12, 13, 14, 15 নম্বর কাজটা তার জুডিশিয়াল অথরিটি বা পাবলিক অথরিটির মধ্যে পড়ে না। নট জুডিশিয়াল অথরিটি, পাবলিক অথরিটির মধ্যে পড়ে না, কারণ সরকার তাকে আইনানুগভাবে সরকারি কর্তৃপক্ষতা প্রদান করে নাই। এমতো অবস্থায় যেহেতু সে তার লিগ্যাল অব্লিগেশনের বাহিরে গিয়ে 13, 14, 15, 16 নম্বর যদি কোনো কাজ করে তাহলে সে এইটা আইন বহির্ভূত কাজ করছে, এইটা পার্সোনাল নেগলিজেন্স বা পার্সোনাল অব্লিগেশন ভায়োলেশনের জন্য অর্ডিনারি কোর্ট সিস্টেমে যাবে, এটাকে কখনোই জুডিশিয়াল রিভিউতে নেওয়া যাবে না। এই কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস এর সর্বপ্রথম যে প্রশ্নবিদ্ধতা আসে এটা হচ্ছে যখনই কোনো লিগ্যাল অ্যাকশনস বা কন্ডাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ এস্টাবলিশমেন্টস এর দ্বারা হবে তাহলে প্রথমেই মনে রাখতে হবে আমাদের ওই জায়গায় পাবলিক অথরিটি আছে কিনা বা গভর্নমেন্টাল অথরিটি আছে কিনা। এখন যদি দেখা যায় যে পাবলিক অথরিটি থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই তার কোনো সিদ্ধান্ত, তার কোনো কাজের বিপরীতে জুডিশিয়াল রিভিউ বা পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনার জন্য আমরা কি করতে পারি, আমরা দাবি করতে পারি। এখন ধরো খুব ইন জেনারেলি তো অনেকগুলা জুডিশিয়াল রিভিউ হয়, কিন্তু আমি একেবারে কমন ফরম্যাট, গ্লোবালি কমন ফরম্যাট একটা বলি। যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রনাউন্সমেন্ট হয় এবং এতে যদি কোনো তোমার দেখা যায় যে অ্যাকশন বেস যে কারেকশন হওয়ার কথা ওইটা হয় না, ইনকারেক্ট হয়ে গেছে, তখন আমরা জুডিশিয়াল রিভিউ করতে পারবো। 2 নম্বর আরেকটা কমন একটা ফ্রেম আমি বলি, যখন অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ দেয়া হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশের মধ্যে যদি দেখা যায় যে না এতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধতা আসে তখন ওইটাকেও আমরা জুডিশিয়াল রিভিউতে নিতে পারবো। এখন প্রশ্ন আসে, স্যার আমরা তো বুঝলাম যে আমরা অ্যাকশনটা বুঝলাম যে জুডিশিয়াল রিভিউ ইজ এ লিগ্যাল অ্যাকশনস, এখন অ্যাকশনটা কি? অ্যাকশন আমরা অলরেডি বইলে ফেলছি, অর্গান বেসড অ্যাকশন আমরা 3টা বিবরণ অলরেডি পড়লাম। এখন কথা হচ্ছে তাহলে স্যার রিভিউটা কিভাবে ভাগ করা যায়? তো রিভিউকে মূলত আমি 3-4 জন বড় লিগ্যাল থিওরিস্টের রেফারেন্সে আমি বলতে চাই যে জুডিশিয়াল রিভিউকে যদি ভাগ করতে হয় তাহলে 2টা ফ্রেমে ভাগ করতে হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল ফ্রেমে আর একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমে। তো প্রসিডিউরাল ফ্রেম অনুসারে জুডিশিয়াল রিভিউ হচ্ছে গিয়ে 2 প্রকার বা 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ আর একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল রিভিউ।
তো এইটার উদাহরণ যদি দেই, ধরো অর্ডিনারি কোর্ট সিস্টেমে যদি রিভিউ হয় তাহলে এটা জুডিশিয়াল রিভিউ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট যেহেতু একটা স্পেশালাইজড কোর্ট, সেহেতু স্পেশালাইজড কোর্টে যদি জুডিশিয়াল রিভিউ হয় তাহলে কোয়াসি জুডিশিয়াল রিভিউ। এখন লিগ্যাল ফ্রেম অনুসারে তাহলে জুডিশিয়াল রিভিউ কত প্রকার? লিগ্যাল ফ্রেম অনুসারে জুডিশিয়াল রিভিউ 3 প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল রিভিউ। এখন এর মানে হচ্ছে গিয়ে আমরা সংজ্ঞা থেকে অ্যাকশনে যাওয়ার পরে আমরা রিভিউ কত ভাগে ভাগ করা যায় বললাম। এখন আমরা আরেকটা প্রশ্ন, যখন আমাদের প্রকারভেদ বা ক্যাটাগরাইজেশন অফ জুডিশিয়াল রিভিউ সম্পর্কে জানি, এরপরেই আমাদের একটা প্রশ্নের উদ্ভব আমাদের সামনে আসে, যে এখন প্রশ্নটা কি, যে এত মস্ত বড় কন্টেন্ট নিয়ে তুমি, এত মস্ত বড় বিষয় তুমি চিন্তা করো যে জুডিশিয়াল রিভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, কনস্টিটিউশনাল রিভিউ, এত কন্টেন্ট। তাহলে স্যার এত কন্টেন্ট কি আমাদের আজকের পাঠ্য বিষয়? আমরা তো মাত্র 4th সেমিস্টারে পড়তেছি, আমরা তো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ ল পড়ি, তো আমাদেরকে এত বড় কন্টেন্ট কি আমাদের মাথায় এখন নিতে হবে? না, এখন কমনলি আমি এর উত্তর হচ্ছে না। কারণ কি, আমাদের পাঠ্য বিষয় হচ্ছে গিয়ে জুডিশিয়াল রিভিউ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তো সেই হিসেবে যদি তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর আন্ডারে জুডিশিয়াল রিভিউকে নাও, তাহলে তোমার ব্যবহার্য বিষয়ে কিছু মূল কারণকে ইনভলভ করে। আমি আবার বলি, আমাদের পাঠ্য বিষয় যেহেতু জুডিশিয়াল রিভিউ অফ অর আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তো আমাদের বিষয়বস্তু হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মাধ্যমে ইহার ব্যবহার্য আমরা কিভাবে সুনিশ্চিত করতে পারি, বা অ্যাডমিনিস্ট্রেটিভ লতে এর ব্যবহারের ক্ষেত্রগুলা কি। তো আমি কিছু পয়েন্ট স্পেসিফিক্যালি যেগুলা খুব বেশি কমনলি ইউজড, ওইরকম কিছু গ্রাউন্ডস আমি বলি। 1 নাম্বার হচ্ছে গিয়ে যদি আমি বলি তাহলে বলতে হবে যে ইনকোয়ারি ইনটু দ্য লিগ্যাল কম্পিটেন্সি অফ পাবলিক অথরিটি। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ছাত্র হিসাবে তুমি ওই জায়গায়, আমি তোমাকে বলছিলাম যে এক্সিকিউটিভ অর্গানের যখন কারো মাধ্যমে কোনো লিগ্যাল অ্যাকশনস নিতে গিয়ে যদি কোনো ধরনের জুডিশিয়াল রিভিউ কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ছাত্র হিসেবে তোমার কাজ কি? তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ল তোমাকে দিক নির্দেশনা দেয় যে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর স্টুডেন্ট হিসেবে জুডিশিয়াল রিভিউ এর ক্ষেত্র জানার বেলায় তোমার জানার দরকার হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য লিগ্যাল কম্পিটেন্সি অফ পাবলিক অথরিটি। যে একটা পাবলিক অথরিটি, সরকারি কর্তৃপক্ষতা, যখন সে একটা অ্যাকশনসে যায়, তার এই অ্যাকশনসে যাওয়ায় তার আইনানুগ সামর্থ্য বিদ্যমান কিনা, তার আইনানুগ ক্যাপাবিলিটি আছে কিনা, কম্পিটেন্সি আছে কিনা, এটা তোমার জানার দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ ল স্টুডেন্ট হিসেবে। 2 নম্বর তোমার যে বিষয়বস্তু জানা দরকার, এটা হচ্ছে গিয়ে স্ক্রুটিনাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল প্রসেস। এখন কথা হচ্ছে গিয়ে, ধরো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে যে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গুলা করা হয়েছে, এইগুলাতে জুডিশিয়াল রিভিউ এর প্রসেস যদি স্পেশালাইজড সাবঅর্ডিনেট কোর্টেও থাকে, তাহলে তুমি দেখবা যে স্ক্রুটিনাইজ যেহেতু করছো, তুমি যেহেতু গবেষণা করছো, রিসার্চ করছো, ফাইন্ডিংস করছো, যে না আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, আমার জুডিশিয়াল অ্যাকশনস বা স্পেশালাইজড অ্যাকশনস গুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর আন্ডারে নিতে পারি। এখন কোয়াসি জুডিশিয়াল প্রসেসে যদি নেওয়া যায়, তাহলে কোয়াসি জুডিশিয়াল প্রসেসে নেওয়ার প্রশ্ন আসে কিনা। ধরো আমি দীপ্তকে বললাম যে ভাই আমার এই কাজটা করে দেন, তো এখন দীপ্ত যদি বলে যে স্যার আমি এই কাজটা করে দিতে পারবো, তখন আমি কি তোমার শতাব্দী বা তামান্নাকে কি বলবো কিনা যে তামান্না বা শতাব্দী আপনি এই কাজ করে দেন? অবশ্যই না, কারণ আমার এই কাজটা অলরেডি দীপ্ত করে দিবে। তো সেম এক্স্যাক্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর স্টুডেন্ট হিসাবে তোমার অবজারভেশন থাকবে যে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস বা আদার অ্যাকশনস এর বেলায় জুডিশিয়াল প্রসেস একটা রাষ্ট্রে থাকে, তাহলে ওইটাকে কোয়াসি জুডিশিয়াল ফরমেশনে নেয়ার কোনো প্রশ্ন আসে না এবং আসবেও না, তো তুমি ব্যবহারও করার সুযোগ নাই। তো 3 নাম্বার তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তুমি লিগ্যাল পাওয়ার সম্পর্কে বুঝতে হবে, এন্ড দ্য ইউজ অফ দ্য পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে লিগ্যাল পাওয়ার এন্ড লিগ্যাল ইউজ অফ দ্য পাওয়ার, এই 2 শব্দকে যদি তোমার বোঝার স্বার্থে আমি বলি, তো দীপ্তর কাজ হচ্ছে গিয়ে সে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সে তার কাজ হচ্ছে কি সে বিমানের টিকিট বিক্রি করবে। তো তার ক্ষমতা কি টিকিট বিক্রি করা, বিমান সংক্রান্ত যে কোনো যদি অসুবিধা হয় তা ডিটারমাইন করা। এখন যদি সে বাংলাদেশ রেল লাইনের হয়ে গিয়ে টিকিট বিক্রি করে,
তাহলে সে কি এটা মিসইউজ অফ পাওয়ার করলো, বা তার কি এই জায়গায় লিগ্যাল পাওয়ার আছে? তার তো লিগ্যাল পাওয়ার নাই। এর মানে হচ্ছে কি এজ এ স্টুডেন্ট ইন টার্মস অফ জুডিশিয়াল রিভিউ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তোমার জানার বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি তুমি ইনকোয়ারি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে ওইসব জুডিশিয়াল রিভিউ এর অ্যাকশনস এর বেলায় তার লিগ্যাল কম্পিটেন্সি ছিল কিনা। 2 নাম্বার, তুমি প্রশাসনিক আইনের ছাত্র হিসেবে তোমার জানা দরকার যে সে যে অ্যাকশনটা করলো, অ্যাকশনের কারণে যে ভায়োলেশনটা হয়েছে, এইটা আমাদের রাষ্ট্রীয় বা অন্য কোনো রাষ্ট্রের লিগ্যাল প্রসেসের মাধ্যমে জুডিশিয়াল প্রসেসে পড়ে। যদি জুডিশিয়াল প্রসেসের মধ্যে পড়ে তাহলে তোমার কুয়াসি জুডিশিয়াল প্রসেস প্রয়োজন নাই, এইটা তোমার জানা অত্যাবশ্যক। 3 নাম্বার, তোমার সব সময় যে জিনিসটা তোমার জন্য জানা দরকার, যখন তুমি, যদিও আমাদের এইভাবে হয় নাই, আর্জেন্টিনাতে যেভাবে আলাদা আলাদা তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, আদালত প্রসিডিং সবগুলো আলাদা করে ফেলছে, এইভাবে যেহেতু আমাদের নাই, যখন হবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা অনেক এগিয়ে যাচ্ছি, আমরা অলরেডি জিডিপি তে চায়নাকেও পিছনে ফালাইয়া দিছি আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি, আমাদের আইনানুগ ব্যবস্থাপনা এক সময় অনেক এগিয়ে যাবে, আশা করতেছি এটা। তো যখন আমরা ধরো এজ পার রেফারেন্স অফ আর্জেন্টিনা যদি আমরা ওইভাবে হয়, তাহলে একজন প্রশাসনিক আইনের ছাত্র হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে গিয়ে তুমি বোঝা যে অ্যাকশনটা করছে, যে কাজটা সম্পন্ন করছে, তার কি ওই আইনানুগ অধিকার, তার কি ওই আইনানুগ ক্ষমতা, তার কি ওই আইনানুগ ব্যবস্থাপনা নেয়ার অধিকার ছিল কিনা। যদি তার অধিকার থাকে তাহলে কি তুমি তাকে বিচার ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারবা? না, অবশ্যই না। কিন্তু যদি তার অধিকার না থাকে, যদি তার ক্ষমতার বাহিরে গিয়ে সে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তুমি অবশ্যই তাকে জুডিশিয়াল রিভিউ এর অধীনে তাকে আমলে নিতে পারবা। এখন আবার প্রশ্ন আসে, আজকের লেকচারটা একটু বড় হবে, কারণ আমি যেহেতু ওপেন লেকচার দিচ্ছি, আমি আমার মাথায় যাই আসে আমি বলে যাব। তো আপনারা একটু কষ্ট করে জাস্ট যতটুকু পারেন ফ্রম লেকচার অ্যাডপ্ট করার চেষ্টা করেন, কনসিভ করার চেষ্টা করেন, আর পরবর্তীতে যেহেতু লেকচার আমাদের অনেকবার শোনার সুযোগ আছে, সেহেতু পরে শুনে নেবেন। এখন এমত অবস্থায় আবার প্রশ্ন আসে যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর স্টুডেন্ট হিসাবে আমি জুডিশিয়াল রিভিউ এর ব্যবহারগত ভিন্নতা কি আসতে পারে কিনা। এখন স্যার বললেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল হিসেবে জুডিশিয়াল রিভিউ এর অধীনে তোমার কাজ হচ্ছে তুমি 3টা জিনিস অবজারভেশন করা, 3টা বিষয় ইনকোয়ারি করা। এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ল স্টুডেন্ট সৈকত সে শুধু এই 3টা বিষয় নিয়ে মাথায় বসে থাকবে? অবশ্যই না। কারণ একটি আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ বা কর্তৃপক্ষতা পাওয়া ব্যক্তিগণ, প্রতিষ্ঠান, সে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে, সে ব্যবহারগত ভিন্নতা বিদ্যমান এমন অনেক কাজ সে করতে পারে। এখন ব্যবহারগত ভিন্নতা আসতে পারে কি কি ফরমেশনে। আমি আবার বলছি, যারা আজকের লেকচারটা যেহেতু একেবারে ওপেন, সেহেতু প্রথম মানে বিবরণে ইহা বোধগম্য হবে না। তো আমি সবাইকে বলবো যাতে পরবর্তীতে আপনারা কিছু সময় যাবত অনেকবার শুনে নেন। তো এখন আমি আমার ছাত্র ছাত্রীদের হিসেব জন্য বললাম যে এজ এ স্টুডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইন টার্মস অফ জুডিশিয়াল রিভিউ ইউ হ্যাভ টু অবজার্ভ অ্যান্ড ইনকোয়ার অন 3 স্পেসিফিক সেগমেন্ট। এখন এই 3 সেগমেন্টের মধ্যে কি স্টুডেন্টদের দায়িত্ব শেষ? অবশ্যই না। কারণ জুডিশিয়াল রিভিউ হওয়ার পূর্বের অ্যাকশনস গুলা, পারফরমেন্স গুলার মধ্যে ভিন্নতা থাকতে পারে, আইনানুগ ভিন্নতা থাকতে পারে। তো এই আইনানুগ ভিন্নতা আবার 4টা বিষয়ের উপর নির্ভর করে। 4টা বিষয় কি? একটা হচ্ছে প্রসিডিউরাল ফরমেশন। মনে করো সৈকতের একটা আদালত ব্যবস্থাপনা, সৈকতের আদালতের পদ্ধতিগত ব্যবস্থাপনা আলাদা। প্রান্ত একটা আদালত, প্রান্ত আদালতের ব্যবস্থাপনা আলাদা। এর মানে হচ্ছে পদ্ধতিগত ভিন্নতা থাকার কারণে অ্যাকশনস গুলার অবজারভেশন ডিফারেন্ট ওয়েতে করতে হবে। আমি আবার বলছি, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, জুডিশিয়াল অ্যাকশনস অথবা লেজিসলেটিভ অ্যাকশনস, তো এই 3টে অ্যাকশনস যেহেতু ভিন্ন, তো এই 3টার বিচার ব্যবস্থাপনাগত পুনর্বিবেচনা বা পুনরীক্ষণ করা ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। সেই কারণে স্টুডেন্টদেরও মাথায় রাখতে হবে যে আমার কাছে আসা বা আমার গবেষণার বিষয়বস্তু বা আমার কাছে যে আসলো মোকদ্দমা বা মামলাটা, এইটার প্রসিডিউরাল ফর্ম ডিফারেন্ট কিনা। হ্যাঁ, প্রসিডিউরাল ফর্ম অবশ্যই ডিফারেন্ট হওয়া স্বাভাবিক। 2 নাম্বার, এখন আপনারা যেহেতু 4th সেমিস্টার পড়েন, আপনারা অনেক আইনে পড়ে আসছেন,
আমি স্পেশালি যদি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর রেফারেন্স নেই, তাহলে আপনারা বলবেন যে আপনারা দেখেন অনেক চ্যাপ্টার, অনেক প্রভিশন আছে, প্রভিশনের পূর্বেই বলে দেওয়া হয় যে যদি অন্যত্র কোনো বিধিবদ্ধ আইনে সুস্পষ্টভাবে বলা না থাকে, তাহলে এই বিধি, এই রুলস গুলা ব্যবহার করা যাবে। এর মানে হচ্ছে গিয়ে যদিও একটা আইন নির্দিষ্ট বিষয়বস্তুর উপর প্রণয়ন করা হয়, কিন্তু অন্য আরেকটা এক্সপ্রেস স্ট্যাটিউটের মাধ্যমে এইটাকে আবার থামিয়েও রাখা যেতে পারে, এইটার মধ্যে আবার বাধাও চলে আসতে পারে, এইটার ব্যবহার না করার সুযোগও থাকতে পারে। তো এইটার ব্যবহার যে তুমি যে পদ্ধতিগত ব্যবহার পাইলা আর এটাকে ইউজ করে দিবা এরকম কিন্তু না। তোমার এই জায়গায় বুঝতে হবে যে এই জায়গায় লিগ্যাল লিমিটেশনও থাকতে পারে। যেমন আমি এখন একটা এক্সাম্পল দিলাম, তো তোমার 2 নাম্বার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার লিগ্যাল লিমিটেশন আছে কিনা এটা তোমার মাথায় থাকা। 3 নাম্বার বিষয়, ধরো আমাদের ইন জেনারেলি আমাদের কমন লিগ্যাল সিস্টেমে 3টা জুরিসডিকশনের কথা বলা হয়: এক্সক্লুসিভ জুরিসডিকশন, অক্সিলারি জুরিসডিকশন এন্ড কনকারেন্ট জুরিসডিকশন। এখন কথা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য অর্ডিনারি কোর্ট সিস্টেমের জুরিসডিকশন হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ। এখন এক্সক্লুসিভ জুরিসডিকশনকে তুমি যেহেতু, এর মানে হচ্ছে তার যে এখতিয়ারগত ক্ষমতাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা তার জন্য প্রিফিক্সড। এর মানে হচ্ছে যদি অর্ডিনারি কোর্ট মিস্টার এ হয় বা আদালত এ হয়, তা আদালতের এর যে এখতিয়ারটা বা যে ক্ষমতা, এখতিয়ারগত যে ক্ষমতাটা, এটা স্বাভাবিক আকারেই আদালত বি এর থাকবে না। হচ্ছে এর মানে হচ্ছে কি এক্সক্লুসিভ ফরমেশনে আদালতের এখতিয়ার ভিন্ন ভিন্ন হয়। এখন আদালতের এখতিয়ার যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তুমি একটি আদালতে, তোমার দাবি হচ্ছে কি আদালত বি তে, তুমি যদি মামলা দায়ের করে ফেলো আদালত এ তে, এমতো অবস্থায় পক্ষদ্বয়ের যেভাবে ভুল, সেইভাবে আদালত, যে আদালতের এখতিয়ার বহির্ভূত হয়ে সে মোকদ্দমা বা মামলাটা গ্রহণ করছে তারও ভুল। তো এমতো অবস্থায় এই প্রেক্ষাপটে যদি কোনো জুডিশিয়াল রিভিউ এর কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে তুমি ইন জেনারেলি সমস্যা দেখো, পক্ষদ্বয় ভিন্ন আদালতে মামলা দায়ের করছে, আদালত যখন মামলাটা গ্রহণ করলো তার এইটা এখতিয়ার না থাকা সত্ত্বেও সেই মামলাটা গ্রহণ করছে, তাহলে এটা ইন জেনারেলি জুডিশিয়াল রিভিউতে এটা সলিউশন হইতেই পারে। এখন কথা হচ্ছে কি তোমার 3 নাম্বার বিষয় যেটা তোমার মাথায় রাখতে হবে এজ এ স্টুডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল, যে যেই বিষয়বস্তু বা যে অ্যাকশনের উপর তুমি মানে তুমি পর্যালোচনা, পর্যবেক্ষণ, পুনরীক্ষণ করতেছো, এই আদালতের এখতিয়ার ছিল কিনা, এই আইন অনুসারে তার কি বিচার ব্যবস্থাপনা পরিচালনা করার ক্ষমতা আছে কিনা। 4 নাম্বার যে বিষয়টা সবসময় তুমি মনে রাখো, যে যখন এটা একটা খুব সুন্দর একটা অবজারভেশন আমি এটা শেয়ার করতে চাচ্ছি, যে অর্ডিনারি কোর্ট মোস্ট অফ দ্য টাইম সে যে ডিসিশনে যায়, সে ডিরেক্ট স্ট্যাটিউটরি ফরমেশনে ডিসিশনে যায়। মানে হচ্ছে ধরো তাকে আইন বলছে, এই নিয়ম তার মানতে হবে। তো এর মানে হচ্ছে গিয়ে নিম্ন আদালত গুলা অধিকাংশ সময় আইন যা বলে তা অনুসারে সে কার্য সম্পাদনা করে। এখন আইন যা বলে তাই বাস্তবায়ন করলে যে সবসময় রাইট হবে এরকম কিন্তু না। কারণ হচ্ছে গিয়ে যেহেতু অ্যাপ্লিকেশন অফ ল বা অ্যাপ্লিকেবিলিটি অফ ল ভেরি করতে পারে, সেহেতু এর ব্যবহারের ব্যবস্থাপনা বা ব্যবহারের ফলাফলেও প্রশ্নবিদ্ধতা আসতে পারে বা ডিফেক্ট আসতে পারে। এমতো অবস্থায় তুমি যদি দেখো অর্ডিনারি কোর্টের বেলায় মোস্ট অফ দ্য টাইম এজ ইট ইজ অ্যাপ্রোচ নেওয়া হয়, কিন্তু হাইকোর্টের বেলায় যদি তুমি যাও, পরবর্তী পদক্ষেপে যদি যাও, তাহলে দেখবা তারা ডিসক্রিশনারি, মানে তারা হচ্ছে কি স্ট্রিক্ট লিবারাল অ্যাপ্রোচে তারা ডিসিশন নেন। তো সেই হিসেবে এজ এ স্টুডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল তোমার জানা উচিত যে যদি কোনো ব্যবহারগত বিষয়ে ভিন্নতা আসে, তাহলে 4 নম্বর যে বিষয়টা তোমার জানতে হবে এটা হচ্ছে যে ডিসিশনের বেলায় তার ডিসক্রিশনারি পাওয়ারের ক্ষমতা ছিল কি ছিল না। আমি অলরেডি বইলা ফেলছি, এজ ইট ইজ এক্সপ্লেনেশন অর্ডিনারি কোর্ট গুলা করে। তখন অর্ডিনারি কোর্ট, ধরো সৈকত সে বিচারক, তাকে পেনাল কোডে বলা হয়েছে স্ট্রিক্ট কনস্ট্রাকশন করার জন্য। তার শাস্তি কি? সে একটা অপরাধ করছে, তার শাস্তি হচ্ছে 3 বছর, সে যদি দিয়ে দেয় 5 বছর, এখন অতিরিক্ত যে সে 2 বছর দিল, এই বিবেচনা করার ক্ষমতা কি তার ছিল? না, তার ছিল না। তো এর মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ তোমার সামনে তুমি যখন আইনজীবী হবা তখন তোমার কি কি পর্যালোচনা করতে হবে, এই 7টা বিষয় আমি বলতেছি এখন। তো 7 নাম্বার আমি ভিন্নতার মানে ভেরিয়াস অ্যাসপেক্টের বেলা আমি 4 নাম্বার বলবো। আমি লাস্ট যে পোর্শনটা বলছিলাম,
আমি আমি লাস্ট যে পোর্শনটা বলছিলাম যে আমার স্টুডেন্ট যখন সে একটা প্রশাসনিক আইনের আইনজীবী হবে আগামীতে, যদিও আমাদের সিস্টেমটা এখনো সেপারেট হয় নাই আর্জেন্টিনার মতো, আমি এটা রেফার করছিলাম, তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল রিভিউ এর ইস্যুতে তাদের 7টা বিষয় তাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ইনকোয়ারি ইনটু দ্য লিগ্যাল কম্পিটেন্সি অফ পাবলিক অথরিটি। 2 নাম্বার আমি বলছিলাম যে স্ক্রুটিনাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল প্রসেস। এন্ড দ্য থার্ড ওয়ান আমি বলছিলাম লিগ্যাল পাওয়ার এন্ড দ্য ইউজ অফ পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে আমি বলছিলাম যে শুধুমাত্র স্ক্রুটিনাইজ, ইনকোয়ারি এন্ড অবজারভেশনের মাধ্যমে জুডিশিয়াল রিভিউ এর সমাধান করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে তার অ্যাপ্লিকেশনগত ভিন্নতা আসতেই পারে। তাহলে অ্যাপ্লিকেশনগত ভেরিয়াস বা ভেরিয়েবিলিটির জন্য তাহলে আমার একটা প্রশাসনিক আইনের স্টুডেন্টের কি করা উচিত? তার 4টা বিষয়ের উপর অবজারভেশন এবং ইনকোয়ারি করা দরকার। একটা হচ্ছে প্রসিডিউরাল ফরমেশন মেনটেন হয়েছে কিনা, 2 নাম্বার হচ্ছে লিগ্যাল লিমিটেশন কোনো কিছু ছিল কিনা, 3 নাম্বার জুরিসডিকশন গত কোনো সমস্যা বা জুরিসডিকশন ঠিক ছিল কিনা, বা জুরিসডিকশন গত কোনো কোয়েশ্চেন রাইজ হয় কিনা, 4 নাম্বার হচ্ছে গিয়ে যে ডিসিশনটা পূর্ববর্তী অবস্থায় আসছিল এতে কোনো মিসইউজ অর ইউজ অফ ডিসক্রিশনারি পাওয়ার হয়েছে কিনা। তো এই 7টা বিষয় হচ্ছে গিয়ে একজন প্রশাসনিক আইনের ছাত্র বা ছাত্রী হিসাবে তোমার অবজারভেশন, ইনকোয়ারি অথবা স্ক্রুটিনাইজ করার বিষয়। এখন আবার প্রশ্ন আসে যে আমরা যেহেতু কমন ল লিগাল সিস্টেমের বা কমন ল রেগুলেটরি স্টেটের মানুষ, আমরা তো বাংলাদেশ, আমাদের লিগাল সিস্টেম কি কমন ল লিগাল সিস্টেম না? ওকে, তাহলে এজ এ কমন ল রেগুলেটরি স্টেটের জনগণ হিসেবে, আইনের ছাত্র হিসেবে, আইনের মানুষ হিসেবে আমাদের জানা উচিত যে কমন ল লিগাল সিস্টেমে 17th সেঞ্চুরিতে, হ্যাঁ, যখন কোর্ট সিস্টেম বা জুডিশিয়াল সিস্টেমকে যখন এক্সিকিউটিভ সিস্টেমের সাথে সম্পর্ক বজায় রেখে ডেভেলপ করা শুরু হয়েছিল, তখন তুমি যদি লিগ্যাল হিস্ট্রি দেখো অফ দ্য কমন ল, তখন দেখবা যে হাউস অফ স্টুয়ার্ট এন্ড জাজেস ওভার জাজেস, এই সিস্টেমটার উপরেই মূলত জুডিশিয়াল রিভিউ আজকের অবস্থান। আমি আবার বলছি, যদি তুমি দ্য লিগ্যাল হিস্ট্রি অফ কমন ল লিগ্যাল সিস্টেম যদি দেখো, তাহলে দেখবা যে হাউস অফ স্টুয়ার্ট এবং জাজেস ওভার জাজেস সিস্টেমের মাধ্যমেই মূলত আজকের যে আমরা তোমার যে জুডিশিয়াল রিভিউ এর আলোচনা করতেছি এইটার অবস্থান আজকে এই প্রেক্ষাপটেই আসা। কারণ যখনই তোমার এক্সিকিউটিভ অর্গানের সাথে যখন জুডিশিয়াল অর্গানকে ম্যাচ করে যখন জুডিশিয়াল রেমিডিজ এর কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছিল, তখন মূলত এটা ডেভেলপ হয়েছে। এখন আসলে যখন জুডিশিয়াল রিভিউটা প্রথম অবস্থায় তার লিগ্যাল হিস্ট্রি অনুসারে যখন বাস্তবায়ন করা হয়, তখন মাত্র 3টা বিষয়কে অবজার্ভ করে এটাকে বাস্তবায়ন করা হয়েছিল। একটা কি, যে রাইট টু ডিসাইড কোয়েশ্চেন্স। কারণ হয়তো কি কমন ল লিগ্যাল সিস্টেমের যে যারা প্রধান, মানে যারা ইউকের যারা রাজা বা রানী, তারা যখন তাদের পক্ষ থেকে যদি যখন কোনো ডিসিশন নেওয়া হইতো, তখন ওই ডিসিশনে কোনো প্রশ্ন করা যেত না, অথবা তাদের ডেলিগেট যদি কোনো সিদ্ধান্ত নিত তাতে কোনো প্রশ্ন করা যেত না। এখন প্রশ্ন করা যদি না যায়, তাহলে প্রতিকার সবসময় সঠিক আসবে না, এটাই সিম্পল। তো জুডিশিয়াল রিভিউ এর যাত্রা শুরু হওয়ার পিছনে যে 3টা বড় আইনানুগ প্রশ্ন ছিল, এর মধ্যে একটা হচ্ছে রাইট টু ডিসাইড কোয়েশ্চেন্স, আর 2 নাম্বার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল রয়্যাল পাওয়ার। এখন রাজা বা রানীর ক্ষমতা আছে, কিন্তু এখন যদি সর্ববেলায় যদি রাজা বা রানীর ক্ষমতার ব্যবহার করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিক আকারেই প্রতিকার বা আইন ব্যবস্থাপনার অস্তিত্ব থাকায় শত শত হাজারো প্রশ্নের উদ্ভব হবে। এবং সারা পৃথিবীতে শুধুমাত্র বা রাজা বা রানীর পরিচালিত রাষ্ট্রগুলাতে না, গণতন্ত্র সহ অসংখ্য রাষ্ট্র ব্যবস্থাপনার পন্থায় যদি রাষ্ট্রপ্রধানের এখতিয়ার, রাষ্ট্রপ্রধানের দিক নির্দেশনার ব্যতি রেখে যদি অন্য কোনো দিক নির্দেশনা, বিবেচনা, কনসায়েন্স, রেশনালিটি, রিজনেবলনেস এগুলো যদি ব্যবহার না করা যায়, তাহলে স্বাভাবিক আকারেই কোনো মানুষেরই কোনো বিবেচনা, পুনরীক্ষণ এই ধরনের ক্ষমতার সৃষ্টি হয় না। তো জুডিশিয়াল রিভিউ তৈরি হওয়ার বা ইতিহাসে এত প্রপারলি ইউজ হওয়ার একটা বড় গ্রাউন্ড ছিল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। এখন ধরো একটা অর্ডিনারি কোর্ট সিস্টেম অফ ইউকে সে একটা ডিসিশন দিল, কিন্তু যখনই এইটা যখন রয়্যাল পাইপলাইনের কোনো আদালতে যখন গেল, তখন স্বাভাবিক আকারে গিয়ে দেখা গেল এটা চেঞ্জ হয়ে যেত।
এর মানে হচ্ছে গিয়ে স্বাধীনভাবে বিচার ব্যবস্থাটা পরিচালিত হইতে পারতো না। তো এই তিনটা কারণে মূলত জুডিশিয়াল রিভিউ ডেভেলপ করা। যদিও তোমার ভিন্ন ভিন্ন যারা আছেন, যেমন পজিটিভিস্ট যারা আক্ষরিক আইনে বিশ্বাসী, তারা বলেন 1612 সালে সর্বপ্রথম আসলে জুডিশিয়াল রিভিউ এর প্রচলন করা হয়। যার প্রেক্ষাপটে আমি রেফারেন্সে বলতে চাই কিছু থিওরিস্টের নাম। এরা খুব তোমার শানদার থিওরিস্ট আমি বলবো। এর মধ্যে কিছু আছেন হচ্ছেন গিয়ে লেভিন, এরপরে আরেকজন ছিলেন রুবেনস্টাইন, আরেকজন হচ্ছেন গিয়ে রিনান, আরেকজন হচ্ছে হার্ফ। তো এই 4-5 জন এরা বিখ্যাত বিখ্যাত থিওরিস্ট যারা প্রসিডিউরাল ফর্মেশন নিয়ে কাজ করছেন। তারা বলেন যে জুডিশিয়াল রিভিউ যখন নির্ধারণ করতে যাবেন, যদি হিস্টোরিক্যাল অ্যাপ্রোচে আপনি যদি জুডিশিয়াল রিভিউকে গ্রহণ করতে যান, তাহলে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। এতক্ষণ আমি বলছিলাম যে একজন স্টুডেন্ট আইনজীবী হিসাবে, প্রশাসনিক আইনজীবী হিসেবে সে 7টা বিষয় মাথায় রাখতে হবে। এখন আমি বলতে যাচ্ছি আমার স্টুডেন্ট, হ্যাঁ, আমার কোনো ছাত্র বা ছাত্রী, সে মনে করেন এমন মানুষ হয়েছে যে সে এখন আইন প্রণয়ন করতে পারবে, সে এখন আইন প্রণেতা হবে, অথবা তখন সে যেহেতু বিশ্বের প্রথম সারির আইন প্রণেতা, তখন একটা রাষ্ট্র স্বাধীন হইল। তো স্বাধীন হওয়ার পরে যেহেতু সে লিগ্যাল বিল্ডার্স, সেহেতু তাকে তারা কল করলো যে আপনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লটা তৈরি করে দেন। তো তাদের জন্য যেসব মানুষরা আইন প্রণয়ন করতে পারে, তাদের জন্য লেভিন, রুবেনস্টাইন, রিনান এন্ড হার্ফ, এই 4 জনের মানে গবেষণাপত্র বা তাদের যে আবিষ্কার থেকে আমি রেফারেন্স নিয়ে বলবো, যদি কেউ কোনো রাষ্ট্রে জুডিশিয়াল রিভিউতে সেট আপ করতে যান, তাহলে সেট আপ করার পূর্বে ওই রাষ্ট্রের 4টা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে কি ওই রাষ্ট্রের কনস্টিটিউশনাল থিওরি এন্ড অ্যাপ্লিকেশন গুলা কি কি। 2 নাম্বার, ওই রাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি এবং পরিবেশ কি বলে। 3 নাম্বার, ওই রাষ্ট্রে পলিটিক্যাল উইজডম আছে কিনা। যদি একটা রাষ্ট্রে যদি রাজনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে ওই রাষ্ট্রে জুডিশিয়াল রিভিউ কখনো সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে না। 4 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি এন্ড রিজনেবলনেস। এখন হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক প্রতিষ্ঠান, প্রশাসনিক অর্গান, সে যদি যৌক্তিক বাস্তবিক না হয়, তাহলে তুমি স্বাভাবিক আকারে তার কাছ থেকে কোনো বাস্তবিক বা যৌক্তিক কোনো কিছু পাওয়ার আশা রাখতে পারো না। এখন আমার মনে করো সৈকত, সে একটা রোবট কিনলো। রোবট কেনার পরে সে রোবটকে সামনে আইসা বলে, ভাই ভালো আছেন, কি করেন, কেমন যাচ্ছে দিনকাল, খাওয়া দাওয়া হচ্ছে? এই 4টা প্রশ্ন করে সৈকত এখন রোবটের দিকে তাকিয়ে বলে, উত্তর দে, উত্তর দে। এখন 3-4 বার বলার পরে যখন রোবট উত্তর দিবে না, তখন মালিক কি করবে? মালিক বলবে আমি কি রোবট কিনলাম, এটা তো অকেজো। কিন্তু মালিকের এটা বোঝা উচিত যে রোবট তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস প্রিফিক্স করা, সে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এখন তুমি সে খাইছে, বসছে, ঘুমাইছে, এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য রোবট রেডি না। এই কারণে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান, স্টাবলিশমেন্টস অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইটসেলফ এর মধ্যে যদি রেশনালিটি এন্ড রিজনেবলনেস না থাকে, যৌক্তিকতা এবং বাস্তবিকতা না থাকে, তাহলে ওই রোবটের হাল হবে যে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ লকে বলতেছো যৌক্তিক উত্তর দাও, কিন্তু তার তো যুক্তিই নাই, সে যৌক্তিক উত্তর কি দিবে? তুমি তারে বলতেছো বাস্তবিক উত্তর দাও, কিন্তু সে তো বাস্তবিকই না, তার কাছ থেকে বাস্তবতার তুমি উত্তর কি চাচ্ছ? এই কারণে যারা আগামীতে মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা বানাক আপনাদের, তো যদি কেউ এরকম হন, তখন যদি কোনো রাষ্ট্র আপনাদেরকে বলে যে আপনারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের আন্ডারে আমাদের জুডিশিয়াল রিভিউ তৈরি করে দেন, তাহলে আপনারা এই 4টা বিষয় মাথায় রাখবেন। এখন এইটার সাথে আমি আরেকটা বিষয় সংযুক্ত করতে চাচ্ছি, যে আমরা পৃথিবীতে, আপনারা, আমি জানি না আপনারা জুরিসপ্রুডেন্সে পড়ে আসছেন কিনা, হয়তোবা পড়ে আসছেন, পড়ে আসলেও হয়তোবা মনে নাই। তো আমাদের মূলত সারা পৃথিবীর যে আইনের যে কাঠামোটা কিছু থিওরিস্টদের দ্বারা পরিচালিত হয়, যেমন নরমেটিস্ট, হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক্স যারা, এরপর হচ্ছে পজিটিভিস্ট এন্ড ন্যাচারালিস্ট এন্ড সোশ্যালিস্ট। তো এই 5টা ইস্টের মাধ্যমে মূলত সারা পৃথিবীর সব আইনগুলা এরাই অবজারভেশন করেন, এরাই আউটপুট দেন, এরাই এনফোর্সমেন্ট নেন, এরাই অ্যাপ্লিকেশন নেন। তো আমি জুরিসপ্রুডেন্সের
মূলত নরমেটিভ থিওরিস্ট এন্ড অ্যানালাইটিক্যাল থিওরিস্ট। এই দুইজনকে নেয়ার একটা কারণ আছে, কারণ এই দুই থিওরিস্টদের যখন অ্যাপ্রোচ তুমি গ্রহণ করবা তখন তোমার ইজিলি অবজারভেশন করার সুযোগ থাকবে। তো নরমেটিভ থিওরিস্ট এন্ড অ্যানালাইটিক্যাল থিওরিস্টদের অবজারভেশন থেকে আমি বলতে চাচ্ছি যে কনস্টিটিউশনাল ম্যানার মেনটেন করে যদি কোনো সরকার, গভর্নমেন্টাল অথরিটি, আমি আবার বলছি এই জিনিসটা মনে রাখো যে নরমেটিভ থিওরিস্ট এন্ড অ্যানালাইটিক্যাল থিওরিস্টের রিসার্চের আউটপুট এন্ড অবজারভেশন থেকে আমি বলি যে যদি কেউ কোনো রাষ্ট্র কনস্টিটিউশনাল ম্যানার এবং কনস্টিটিউশনাল অথরিটি মেনটেন না করে, সে যদি জুডিশিয়াল রিভিউ যদি বাস্তবায়ন না করে, তাহলে ওই রাষ্ট্রে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে প্রশ্নবিদ্ধতা আসে, সেপারেশন অফ পাওয়ারের মধ্যে প্রশ্নবিদ্ধতা আসে, এবং সাথে সাথে আইনের শাসনও বাস্তবায়ন হবে না। যেই জায়গায় চেক এন্ড ব্যালেন্স এবং সেপারেশন অফ পাওয়ার মিসম্যাচ করে, ওই জায়গায় কখনোই আইনের শাসন বাস্তবায়ন হয় না। তো এখন কথা হচ্ছে কি, নরমেটিভ থিওরিস্ট এন্ড অ্যানালাইটিক্যাল থিওরিস্টরা কি বলেন যে জুডিশিয়াল রিভিউ যারা তৈরি করছেন তারা ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের জন্য জুডিশিয়াল রিভিউ তৈরি করছেন। তারা কি বলেন? তারা জুডিশিয়াল রিভিউ আদালত বা বিচার ব্যবস্থাপনায় কেন নিয়ে আসা হয়েছে? এই কারণেই নিয়ে আসা হয়েছে যাতে রুল অফ ল বাস্তবায়ন করা যায়। এই কারণেই নিয়ে আসা হয়েছে যাতে সেপারেশন অফ পাওয়ার কে বাস্তবায়ন করা যায়। তো এর মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ যে শুধুমাত্র আদালতের একটা বিচার ব্যবস্থাপনা, এটা আমরা বলতে পারবো না।